একজন কারাবন্দী মানুষের যে স্বাধীনতা থাকে না, শেখ হাসিনা তো বন্দী নন। তিনি এখানে তার প্রাণ সংশয়ের কারণে ভারত তাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছে, এবং তিনি শুধু অতিথি নয়, তিনি একজন সম্মানিত অতিথি। এবং সেই সম্মানিত অতিথি তার তিনি কি করবেন না করবেন, এটা তাকে তো নির্দেশ দেওয়া যায় না, এটা ভারত সরকার বলে। হ্যাঁ, এখন এখানে বসে তিনি যদি আওয়ামী লীগের কোন একটা সাইনবোর্ড খুলে সেটা যদি কিছু করেন, সেটাতে নিশ্চয়ই ভারত সরকার সেটা চাইবে না। সেটা যারা আছেন কলকাতাতেও সেটাও তারা করেন না। আর দ্বিতীয়ত, দিল্লিতে শেখ হাসিনা আছেন, তিনি সেখানে নেতা নেত্রী ইত্যাদি অনেকের সঙ্গে সাক্ষাৎ করছেন, সাক্ষাৎ করবেন, আগামী দিনেও করবেন। ফলে তাকে তো সেই বিধিনিষেধ আরোপ করা যায় না তার উপরে। ফলে এটা বাংলাদেশ বুঝতে পারছেন না। এটা আসলে তাদের, আমার মনে হয় তারা যে ভয় পেয়েছেন সেটাই বুঝতে, মানে এটা তো একমাত্র সেই বিখ্যাত পল রবসনের গানের একটা লাইন মনে পড়ে যাচ্ছে, ওরা আমাদের গান গাইতে দেবে না, পল রবসন। তাই না? তাই বলে কি পল রবসনের মুক্তির আকাঙ্ক্ষা কি বন্ধ হয়ে গিয়েছিল? তিনি তো গান গেয়েছেন, তাই না? এবং তার যে তাকে গান গাইতে দেওয়া হবে না, এই নির্দেশটাই গানের বয়ান, তাই না? আগামীকাল 5 অগাস্টের প্রোগ্রামটি আসলে কি ঘটতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে, এটির কি কোনো আভাস পেয়েছেন আপনি? আপনিও নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকবেন। না, আমি তো সাংবাদিক হিসেবে সেখানে থাকবো, সাংবাদিক হিসেবে থাকবো। এবং আমি তো অবশ্যই, এটা খুবই, দিল্লিতে সাংবাদিক মহলের প্রবল সাড়া পড়েছে, এবং এতটাই সাড়া পড়ে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে কিন্তু হাজার হাজার মানুষের জায়গা দেওয়ার কোনো স্থান নেই। সেই জন্য তারা একটা সকলকে বলেছিলেন রেজিস্ট্রেশন করতে। সেই রেজিস্ট্রেশন কয়েক ঘন্টার মধ্যে পূর্ণ হয়ে গিয়েছে। তারপরে বহু মানুষ আছেন, বহু সাংবাদিক আছেন, আমি বলছি, তারা অনেকেই স্থান পাবেন না। এবং সেই জন্য তারা অনুরোধ করেছেন যে আমরা যে এফসিসি ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, সেখানে আপনারা সরাসরি লাইভে দেখুন কি ঘটছে। সেখানে তো আপনি শেখ হাসিনা ছাড়া তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে শুনতে পাবেন, এবং মা এবং পুত্র একসঙ্গে এক মঞ্চে। এটা সম্ভবত প্রথম, বিদেশের মাটিতে এটা প্রথম। ফলে আরো কৌতূহল বেশি তৈরি হয়েছে। এর সঙ্গে ধরুন, নিউ ইয়র্ক থেকে এসছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি হিউম্যান রাইটস এর সংগঠনের কর্ণধার। তিনি এর আগে যা ভারতের প্রেস ক্লাবেতেও অনুষ্ঠান করেছিলেন। তার সঙ্গে থাকবেন, আমি শুনেছি যে আমাদের সাবেক উচ্চ শিক্ষামন্ত্রী নওফেল ভাই, তিনিও থাকবেন। এবং ইউনুস ফাইল নামে যিনি সম্প্রতি একটি বই লিখেছেন, সেই পলাশ, তিনিও যুক্ত হবেন, তিনিও থাকবেন। এর সঙ্গে থাকবেন অলরাউন্ডার ক্রিকেটার, বাংলাদেশ যে জন্ম দিয়েছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব, সাকিবেরও থাকার কথা। ফলে সব মিলিয়ে একটা অসাধারণ, মানে যাকে বলা হয়, ইংরেজিতে বলতে গেলে বলতে হয় অসাধারণ একটা স্পেকট্যাকল, যেটা দেখার অপেক্ষায় এখন গোটা দুনিয়া। কারণ এইটা আলোড়ন তুলেছে সর্বত্র, এবং এমনকি বিদেশ থেকেও অনেকে আমাকে ফোন করে জানতে চাইছেন সময়টা বলবেন। কারণ একটা সময়টা যে 6:30 এই কারণেই করা হয়েছে যে বহু বিদেশে, পশ্চিমা দেশে, ইউরোপে হয়তো আরো বেশি ভোর হবে, কিন্তু আমেরিকায় সবে ভোর হতে শুরু করবে। ফলে সেই জন্য পশ্চিমা দেশগুলিতে যারা রয়েছেন তারাও এটা দেখতে পারবেন। ফলে এখন দেখা যাক শেষ, বাংলাদেশের বর্তমান সরকার শেষ আরো কোন রকম অস্ত্র তারা প্রয়োগ করেন কিনা এটাকে বানচাল করার জন্য। কিন্তু সেটা হলে আবার সেই গান গাইতে হবে, ওরা ভয় পেয়েছে পল রবসন। এই প্রোগ্রামটিতে আসলে শেখ হাসিনা আসবেন ভার্চুয়ালি, অডিও অডিও বক্তব্য নিয়ে আসবেন, তাই তো? হ্যাঁ, তিনি অডিওতে বলবেন। এটা অযথা, কিছু বাংলাদেশের মানুষ না অযথা বিভ্রান্তি করেন, তার সঙ্গে কিছু আওয়ামী লীগের নেতারাও বিভ্রান্তি করে দেন। তারা ভার্চুয়ালি আসবেন। আরে তাকে, তিনি, সোজা কথা হচ্ছে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি, তিনি নিজে বলেছেন যে তিনি অডিওতে আসবেন এবং তাকে দেখা যাবে না। হ্যাঁ, একটাই ফারাক আছে,
সেটা হচ্ছে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর একটা অনুষ্ঠান আছে, সেটা একটা নতুনত্ব। কিন্তু তিনি যতক্ষণ প্রোগ্রাম চলবে তিনি কিন্তু অনলাইনে ততক্ষণ অ্যাভেলেবেল থাকবেন, ততক্ষণ থাকবেন। এবং জি। এটা নিরাপত্তার কারণে তাকে তিনি ভিডিও থেকে আসবেন না, কারণ যেখানে তিনি আছেন সেই স্থানটি ওই জঙ্গিদের সুবিধা করে দেওয়ার জন্য ওটা বলে দেওয়া যাবে না। ফলে বাকিরা যে যাই আক্ষেপ করুন, কিন্তু আপনাদের মহৎ উদ্দেশ্য সাধিত হবে না। আপনারা ওনাকে এখানে ভারতের তিনি যে নিরাপত্তা গেরাটোপে আছেন এটা টপকে তার আপনারা মানে কেশাগ্র স্পর্শ করতে পারবেন না। সুতরাং সেটা ভেবেই তাদের নিয়ে যা খুশি সমালোচনা করুন। এমনকি আমি দেখেছি একটা সময় আওয়ামী লীগের অনেক ভক্ত তারাও সমালোচনা করতো, আর কেন আসছেন না। আসলে বুঝতে পারছি প্রত্যেকের অত্যন্ত আগ্রহ তাকে একবার চোখের দেখা দেখার। তো কয়েক মাস অপেক্ষা করুন, ডিসেম্বরে তো দেখতেই পাবেন। আমি এই জিনিসটা একাধিকবার ব্যাখ্যা করেছি যে আজকের প্রযুক্তি প্ল্যাটফর্মের কল্যাণে একটা ভিডিও বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে পৃথিবীর কোন প্রান্তে তিনি আছেন। এই সীমাবদ্ধতার কারণে, নিরাপত্তাজনিত কারণেই শেখ হাসিনা সরাসরি ভিডিওতে আসবেন না। দর্শকদের জন্য এটি বার্তা। আপনি কি কোনো আভাস পেয়েছেন যে শেখ হাসিনা কি ধরনের কথা বলবেন বা কি ঘোষণা করবেন বা কিছু এরকম কিছু কি আভাস পেয়েছেন? আবাস বলতে দেখুন, অনুষ্ঠানটার যে শিরোনামটা ইংরেজিতে লেখা হয়েছে হোম কামিং, অর্থাৎ শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন। সুতরাং এই স্বদেশ প্রত্যাবর্তনটা তিনি আরো একবার বলবেন। কবে তিনি যাচ্ছেন আমি জানি না, নির্দিষ্ট দিন বলবেন কিনা এখনো জানি না, কিন্তু আমার যেমন ব্যক্তিগত অনুমান 6ই ডিসেম্বর, যেটা ভারত বাংলাদেশ মৈত্রী দিবস, যেদিন প্রথম ভারত সরকার বাংলাদেশের জায়মান সরকারকে স্বীকৃতি দিয়েছিল আনুষ্ঠানিকভাবে, সেই দিনটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ দিন। তার থেকে 10 দিন পরে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল। ফলে 16ই ডিসেম্বর এবার কারা আত্মসমর্পণ করেন সেটাও দেখার বিষয় আছে। আর তিনি কিভাবে যেতে পারেন তার একটা আভাস ইঙ্গিত দিতে পারেন, এবং তিনি নেতা নেত্রী সঙ্গে নিয়ে যাবেন কিনা সেটা সম্পর্কে একটা আলোকপাত করতে পারেন। সাংবাদিকরা যদি যেতে চান তাদের নিয়ে তিনি যাবেন কিনা সে বিষয়ে আলোকপাত করতে পারেন। এবং আহ তিনি বাংলাদেশের যে রাজনীতির কথা, তো আমি জানি না তারা রাজনীতি বলতে কি বোঝেন। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তিনি কেন যেতে চাইছেন সেটা ব্যাখ্যা করবেন। তিনি ক্ষমতা প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছেন না, এটা ভুল ধারণা। তারেক রহমান তখনই দেশে এসেছিলেন যখন তিনি নিশ্চিত হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন, তাই না? আর তিনি তো শেখ হাসিনা তো কোনো মুচলেখা দিয়ে আসেননি যে আমি বিদেশে আছি কিন্তু রাজনীতি করবো না। কেউ কেউ তো মুচলেখা দিয়ে গিয়েছিলেন না 111 সরকারের কাছে, রাজনীতি করিব না, সেই শর্তে তাকে যেতে দেওয়া হয়েছিল বিদেশে। বিদেশে থেকে তিনি তো রাজনীতি করেছেন। এবং রাজনীতির এক একটা ব্যাখ্যা। এখন তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা, মানুষের দুর্দশা, তিনি যে বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলেন সেই বাংলাদেশের আজকের কি অবস্থা, সেই নিপীড়িত দুস্থ মানুষের জন্য তার কাছে মনে হয়েছে এই নয়াদিল্লির আরাম কেদারা এটা কোনো সঠিক জায়গা নয়, সঠিক স্থান নয়। এভাবে তিনি কতদিন থাকবেন? থাকা সম্ভব নয়। তিনি যদি তাকে তো আপনারাই তাকে তো উপাধি দিয়েছেন জননেত্রী। তো জননেত্রী জনতার যে বেদনা, জনতার যে কষ্ট, সেটার জন্য তাদের সমব্যথী হওয়ার জন্য, এরকম নয়, এরকম ভুল ধারণা হয়তো অনেকের হতে পারে যে তিনি পৌঁছে যাবেন মানুষের কষ্ট দুর্গ সব লাঘব হয়ে যাবে, তা হয়তো নয়। কিন্তু সমবেদনা জানানো, তার পাশে গিয়ে দাঁড়ানো, যে আমি তোমাদের সঙ্গে আছি, তাতে আমার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আমি আছি, এই বার্তাটা তিনি দিতে চান। এইটাকে যদি কেউ বলেন যে রাজনীতি, তিনি কোনো সরকার উৎখাত করার বার্তা দেবেন বলে আমার মনে হয় না। আমার মনে হয় দেওয়া উচিত না। এবং তিনি আমার থেকে তিনি অনেক প্রাজ্ঞ কূটনীতিবিদ। তিনি পৃথিবীর সব থেকে বেশি সময়ের তিনি প্রধানমন্ত্রী, তাও একজন নারী প্রধানমন্ত্রী।
ফলে তার বেদনা, তার সমবেদনা যে কোনো পুরুষ নেতার থেকে ভিন্ন হয়। তিনি তো সকলের মাতৃসুলভ, একটা তার মধ্যে একটা আচরণ আছে, ভূমিকা আছে না? ফলে সেই মায়ের স্নেহ নিয়ে তিনি বাংলাদেশের জনতা তার সন্তানদের কাছে যেতে চান। এটার জন্য রাজনীতি নেই। তিনি কখনোই বলবেন না, আমার মনে হয় না যে এই তারেক রহমান সরকারকে উৎখাত করুন করে আমাকে বসিয়ে দিন, এরকম নয়। সেটা তো ভবিষ্যতের বিষয়। এখন নির্বাচিত একটা সরকার আছে, নির্বাচিত সরকার থাকুক, তারা মানুষের জন্য কাজ করুন। যদি কাজ না করতে পারেন, মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে সরিয়ে দেবে। কিন্তু শেখ হাসিনা কোনো জন উত্থানের কোনো রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি মানুষের সমর্থনে, মানুষের ব্যালটের সমর্থনে তিনি ক্ষমতায় যদি আসতে পারেন তো আসবেন, কিন্তু তিনি কোনো অনৈতিক, অগণতান্ত্রিক উপায় ট্রেন জ্বালিয়ে দেওয়া, বাস জ্বালিয়ে দেওয়া, যে কাণ্ডগুলো আগে আপনারা বাংলাদেশে দেখেছেন, সেটাই শেখ হাসিনা বিশ্বাস করেন না। তিনি গণতান্ত্রিক পথেই মানুষকে সঙ্গে নিয়েই তিনি একটি গণ আন্দোলন গড়ে তুলতে চান। সেটা সরকার উৎখাতের জন্য নয়, মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য। মানুষকে জাগ্রত করতে চান, আমরা এটাই বুঝি যে মানুষ যে আজকে দুর্দশার মধ্যে আছে, এই দুর্দশা নিয়ে সচেতনতা এবং জাগ্রত করতে চান। আপনি বিভিন্ন সময় আপনার সাক্ষাৎকারে বিভিন্ন সময় বলেছেন যে শেখ হাসিনা কোন পথে আসবেন, কিভাবে আসবেন। তো আপনার সঙ্গে যখনই আমরা যুক্ত হই তখনই অনেক আপডেট ঘটনা থাকে, আপডেট তথ্য থাকে। তো এই মুহূর্তে বাংলাদেশে এবং বহির্বিশ্বে আলোচনা আছে যে শেখ হাসিনা আসলে কোন পথে আসছেন এবং বাংলাদেশে এসে কোথায় কিভাবে থাকবেন, এই আলাপ আলোচনাগুলো আছে আমাদের কৌতূহলী দর্শকদের মধ্যে। এই বিষয়ে যদি আপনি একটা ব্যাখ্যা বা আপনি কতটুকু কি জানেন। না, আমার যতটুকু, শুনুন, আমি তো একবার ওনাকে প্রশ্ন করেছিলাম যে যদি কোনোদিন সুযোগ পান তাহলে কিভাবে যাবে। উনি বলেছিলেন, আমি বেনাপোল পেট্রাপোল হয়ে পদ্মা সেতু আমার তৈরি করা, কেমন আছে পদ্মা সেতু, কেমন আছে আমার পদ্মা, সেটা দেখতে দেখতে যেতে পারি। এবং পথে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আসবে। ফলে সেখানে গিয়ে আমি নিজের জন্মস্থান, নিজের জন্মভূমি, সেটা দেখতে চাই। সেখানে আমার পিতা রয়েছেন, সেই পিতার কল্যাণে এখানে আমি তার জন্য প্রার্থনা করতে যেতে পারি। এবং সেখান থেকে আমি নিশ্চয়ই ঢাকা শহরেও আসতে চাই। এটা তার স্বপ্ন, এটা তার, আমি বলছি না যে এই পথেই তিনি যাবেন। তবে এই স্বপ্নটা যখন আছে, তিনি কিন্তু বিমানে উড়ে চলে যাবেন, এটা কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না। তিনি যে পথে এসেছিলেন সে পথে যাবেন, তিনি অন্য কোনো পথে যাবেন, নাহলে মানুষকে সঙ্গে নিয়ে তিনি যাবেন। সেটা যেতে গেলে তাকে সড়ক পথেই যেতে হবে। এবং সাধারণ মানুষ, কয়েক লক্ষ মানুষ তাকে রক্ষা করে নিয়ে যাবেন। ফলে সেই জন্য মানুষের জনস্রোতের মধ্যে দিয়ে তিনি যেতে চান। এটুকুই যতটুকু আমি জানি। এটা নির্দিষ্ট ঘোষণা কিছু আমি এখন জানি না 5 তারিখ উনি করবেন কিনা। আমার মনে হয় না এত আগে ঘোষণা করে দেবেন, কারণ তাহলে হয় কি, ওই পথে জঙ্গিরা তৈরি হয়ে থাকবে, জঙ্গিরা প্রস্তুত থাকবে। জঙ্গিরা তো হচ্ছে, কেউ কেউ তো হুমকিও দিয়েছে। জি, বাংলাদেশে প্রতিনিয়ত বোমা উদ্ধার হচ্ছে, বোমায় আহত হচ্ছে, নানা ঘটনা ইতিমধ্যে ঘটছে। আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে তিনি সড়ক পথে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে, আমরা কদিন আগে একটা ব্যতিক্রম ঘটনা দেখেছি। ভারতীয় হাই কমিশনার আপনার বন্ধু দীনেশ ত্রিবেদী সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি প্রথম যখন প্রবেশ করলেন, এটা কি আমরা ট্রেলার বলবো? দীনেশ ত্রিবেদীকে দেখিয়ে দিলেন যে এই পথে শেখ হাসিনা আসবেন, এমন কোনো আলামত। দেখুন, এটা মানে আমি বলবো যে এটা একটা বিজ্ঞানসম্মত অনুমান, এবং এটা খুবই স্বাভাবিক। এটা ট্রেলার যেটা বলছেন আপনি, নিশ্চয়ই ট্রেলার হতে পারে না। দীনেশ ত্রিবেদী আমাকে এরকম কিছু বলেননি। উনি বলেছেন আমি তো বিমানে যেতেই পারতাম, কিন্তু বিমানে গেলে গোটা দেশটা তো আমি প্রথম যাচ্ছি, ফলে দেশটা দেখতে দেখতে যেতে চাই। ফলে সেই জন্য মানুষের মধ্যে দিয়ে যেতে চাই। এবং সীমান্ত আমি পেরিয়ে এসেছি ঠিকই, তিনি বলেছিলেন তার অপব্যাখ্যা ঘটেছিল। তিনি বলেছিলেন দুই দেশের মধ্যে আমি তো কোনো ফারাক দেখছি না, তাই না? দুটো দেশেরই জনতা একই ভাষায় কথা বলেন, একই রকম স্বপ্ন দেখেন, একই রকম ভাবেন।
তো সুতরাং সেই কথার ভিত্তিতে তিনি ভূপেন হাজারিকার গানের কলি উল্লেখ করেছিলেন। এবং ভূপেন হাজারিকা তো আপনারা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সম্মান জানিয়েছিলেন, ফলে তার বক্তৃতাকে যদি কেউ নেতিবাচক ভেবে থাকে তাহলে তার মানসিক চিকিৎসা হয়। জাতীয় পার্টি রিলেভেন্ট না, কিন্তু শেখ হাসিনা একটা ঘোষণা দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ এখনো অত্যন্ত রিলেভেন্ট। শেখ হাসিনা এখনো অত্যন্ত রিলেভেন্ট এবং তার পক্ষে ন্যারেটিভস তৈরি করে ফেলেছে। তার পক্ষে একটা প্রোপাগান্ডা, তো প্রোপাগান্ডা ভালো অর্থে বলছি, তার পক্ষে তৈরি হয়ে গেছে। যখন রাজনীতিতে আপনি একটা ন্যারেটিভস তৈরি করে ফেলবেন, এই ন্যারেটিভসটা টিকে গেছে, আপনি ওয়াইপ আউট করতে পারলেন না, এই ন্যারেটিভস এর ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অর্থাৎ পার্টির আত্মপ্রকাশ এটা হবেই। এখন ডিসেম্বরেই ফিরবে কিনা, কেউ তো বলছে নভেম্বরে ফিরবে, কেউ বলছে মার্চে ফিরবে, কেউ বলছে ফেরার সাথে সাথেই ফাঁসির দড়িতে যাবে। একটা ন্যারেটিভসও পলিটিক্যাল সায়েন্সের ভাষায় শুদ্ধ হওয়ার কোনো কারণ নাই। তবে আমি মনে করি আমেরিকার সার্জিও গোর এখন বাংলাদেশে আসছেন, উনি সবার সাথে কথা বলছেন। আমার মনে হচ্ছে উনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন। দ্যাট মিনস আওয়ামী লীগের যে এক্সিকিউটিভ অর্ডারের ব্যান আছে এটাকে উইথড্রর কথা হয়তো বা কোনো না কোনো মহল থেকে বলছে। এবং সরকারও ভোটের আগে একটা ভাইব দিয়েছিলেন তারা ক্ষমতায় গেলে এটা প্রত্যাহার হবে। আপনি একটা চমৎকার বিষয় বলেছেন যে শেখ হাসিনার এন্ট্রিটা বা আওয়ামী লীগের রিভাইভালটা কি শান্তির মাধ্যমে হবে না যুদ্ধের মাধ্যমে হবে? একদম প্লেন সিম্পল অ্যান্সার, যদি আলোচনা করে শর্ত সাপেক্ষে শান্তির মাধ্যমে না হয় তাহলে একটা ছোটখাটো গৃহযুদ্ধ যুদ্ধ একদিন না একদিন হবে। এন্ড সকল রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ভবিতব্য ভবিষ্যৎ সকল যুদ্ধ এড়ানো, সকল সংঘাত এড়ানো, জাতি গঠন করা, আলোচনা করে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে রিভাইভ করলে যদি জাতির গঠন হয়, যদি ঐক্যমত সৃষ্টি হয়, তাহলে দেশের স্বার্থে সেটাই করা উচিত। আর যদি আওয়ামী লীগকে ব্যান রেখে আমরা ভবিষ্যতে অর্থনীতি ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়, রক্তপাত হয়, দুই পক্ষের আন্দোলন হয়, দুই পক্ষের যুদ্ধ হয়, দেশে অস্ত্র ঢুকে, বর্ডারের সমস্যা হয়, সেটা কেন রাজনীতিবিদ সেই পথ বেছে নেবে? সেই পথ বেছে নেওয়ার মতো আহাম্মকি আমার বিশ্বাস বিএনপি করবে না। তবে বিএনপি এখানে যে নাজুক অবস্থায় আছে, এনসিপি এবং জামাত হয়তোবা বিএনপি আওয়ামী লীগ রিভাইভ করলে সাথে সাথে এটাকে পলিটিক্যাল ইস্যু হিসাবে নিবে। তবে জামাতকে একটা জিনিস বুঝতে হবে, তাদেরকে একাত্তরের বিশাল দায় তাদের ঘাড়ে আছে। 16 বছর তারা চরম নির্যাতিত ছিল, কিন্তু দায়টা এখনো রয়ে গেছে। তারা যদি দেশের ইনক্লুসিভ রাজনীতিতে সহায়ক শক্তি হিসাবে কাজ করে, বুকে পাথর বেঁধে হলেও, তাদের একাত্তরের দায় হয়তোবা তারা কেউ আর তাদেরকে দায়ী করতে পারবে না। তখন তারা বলবে যে আমরা তো আওয়ামী লীগকে রিভাইভে হেল্প করেছিলাম। এই সুযোগটা তারা কেন হারাচ্ছে আমি বুঝতেছি না। এবং আওয়ামী লীগ তো হারিয়ে যায়নি, আওয়ামী লীগ তো মাঠে ঘাটে হাটে সব জায়গায় আছে, শুধুমাত্র বৈধ মিছিল করতে পারছে না, বৈধভাবে ভোটে অংশগ্রহণ করতে পারছে না। তারা জনগণের একটা বড় অংশ, এই অংশকে একদম বাদ দিয়ে অর্থনীতি রাজনীতি টেকসই হবে না, এটা সকলকে বুঝতে হবে। কিন্তু ধন্যবাদ। সরকার তো সেটা বুঝতে পারছে না, সরকার তো এটা বুঝতে পারছে না, একরকমের সেই ইঙ্গিতই দিচ্ছেন। কারণ এমন প্রত্যাশা তো ছিল নির্বাচিত সরকারের কাছ থেকে যে আসলে পরে আপনারা যারা, নিষেধাজ্ঞা তো আপনাদের বিরুদ্ধে নাই, কিন্তু আপনারাও কি আসলে মিছিল মিটিং করতে পারছেন স্বাধীনভাবে? তো এবং আপনি ফার্সিক্যাল ইলেকশন বলেছেন যে আওয়ামী লীগ ফার্সিক্যাল ইলেকশনের কারণে আজকে মানে এই দশায় পড়েছে। সেই ফার্সিক্যাল ইলেকশনে আপনারা অংশ নিয়েছিলেন তিনটাতেই, সেটাই আপনাদের বিরুদ্ধে দায়েরও একটা, এবং প্রধান বিরোধী দল হয়েছিলেন আপনাদের বিষয়ে দায়েরও, তো সেটাই একটা কারণ। তো এরকম মানে আপনার ভাষায় ফার্সিক্যাল ইলেকশন করার দায় যাদের ওপর, আহ, সেই মানে প্রধান দল যেটা আর কি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আবার এত দ্রুত ন্যারেটিভ তৈরি করে ফেলতে পারলো কবে আসবেন কবে আসবেন শেখ হাসিনা, সেটাই বাংলাদেশের রাজনীতির মূল বিষয় হয়ে গেল। মানে কি হলো তাহলে? তাহলে ওই মানে জুলাই আগস্টে 2024-এ কি হলো? মানে তাহলে কি আসলেই মানে নির্বাচনের কারণেই এই দায়, আওয়ামী লীগের ভুলেই এই দায়? তাহলে মানুষ সেগুলো মনে রাখছে না কেন এখন, আওয়ামী লীগের অপেক্ষা করছে কেন? হ্যাঁ, আসলে 79-এর যে নির্বাচন ছিল সেটা তো ফার্সিক্যাল ইলেমেন্ট ছিল। অনেকে বলে 86-এও ছিল, 88-এও ছিল। 96-তে তো একটা একতরফা ইলেকশন হয়েছে, খুবই খুবই জঘন্য ইলেকশন। 45 দিনের সরকার ছিল 96 সালে, 15ই ফেব্রুয়ারি ইলেকশন।
আবার 6 সালে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে একতরফা ইলেকশন করার 1,28,00,000 ভুয়া ভোটারের। তো আপনার সাথে আমি একদিকে একমত যে আসলে ফার্স্ট সেকেন্ড ইলেকশনের দায় তো সকলেরই বেশি, কিন্তু আওয়ামী লীগ যেহেতু কনজিকিউটিভ একটা টার্ম ছিল 8 থেকে 24, সে কারণে কিউমুলেটিভ দায়টা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, কেন দ্রুত আওয়ামী লীগ ব্যাক করতে পারলো, মানে ন্যারেটিভসে ব্যাক করতে পারলো, একটা কারণ হচ্ছে যে মহান জুলাই যোদ্ধারা, যাদেরকে আমরা ন্যাশনাল হিরো ভেবেছিলাম, যাদেরকে কেন্দ্র করে সমস্ত মিডিয়া আবর্তিত হতো, যাদের পিছনে হাজার মানুষ ছুটতো, তাদের একটা বিশাল অংশকে আমরা করাপ্টেড দেখলাম, তাদের একটা বিশাল অংশকে আমরা ভাষার অপপ্রয়োগ দেখলাম, এবং তাদের একটা অংশকে শীর্ষ নেতৃত্বে আমরা দেখলাম তারা 71-কে ওন করে না। 71-কে ওন না করার কারণেই জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র চির ধরে গেল, ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, এবং আওয়ামী লীগের রিলেভেন্স বেড়ে গেল। এবং কিছুদিন পরে দেখা গেল যে আওয়ামী লীগ না থাকার কারণেই হয়তো বা 71 কিছুটা কলঙ্কিত হচ্ছে, মুক্তিযুদ্ধ অপমানিত হচ্ছে, মুজিবনগরের ভাস্কর্য এখনো ঠিক করা হয়নি, এবং অনেক জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, নাটক হতে দেওয়া হয়নি, মাজার ভাঙা হয়েছে। সো প্রোগ্রেসিভ ফোর্সরা, যারা এক্সটেন্ডেড আওয়ামী লীগ, তারা অনুভব করলো রাজনৈতিক ভারসাম্যের জন্য আওয়ামী লীগ প্রয়োজন, তাদের দায় আছে, দায়ের বিচার হবে। তবে দায়ের বিচার এটা হতে পারে না যে তারা রাজনীতি করতে পারবে না। রাজনীতিতে ভারসাম্যটা নষ্ট হয়ে গেল, ভারসাম্যহীন হয়ে গেল। এর ন্যারেটিভসে আলাদা বক্তব্য আছে যে যে ওরা যেহেতু দুটো ইলেকশন করেছে আমাদেরকে ছাড়া, আমরাও দুটো ইলেকশন করবো ওদেরকে ছাড়া। তো সেই ন্যারেটিভটা তো গণতান্ত্রিক না কোনোভাবেই। তাহলে আপনাদেরকে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে, যেটা আওয়ামী লীগ গত 2 বছর করেছে, যে আপনারা দুটো একতরফা ভোট করে ফেলেন, তাহলে এটাও বাংলাদেশে ঘটবে, কোনো না কোনো একদিন ঘটবে। তো আমরা অনুভব করি বিএনপি এটা উপলব্ধি করছে না, এটা না, কিন্তু বিএনপি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। কারণ তার স্ট্রেংথের জায়গায় এনসিপি, তার স্ট্রেংথের জায়গায় জামাত, তার স্ট্রেংথের জায়গাকে সে সরাসরি অ্যাটাক করতে পারছে না, সরাসরি স্ট্রেংথের জায়গাকে অসন্তোষ করতে পারছে না। কিন্তু জিয়াউর রহমান তো সেই সময় আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন, এবং এই জন্যই উনি 4-5 বছর স্মুথলি চালাননি বা চালাতে পেরেছিলেন। তিনি এটার গুরুত্ব বুঝেছিলেন, এবং সেই গুরুত্বটা বর্তমান সরকারকেও বুঝতে হবে। যে জনাব তারেক জিয়াকে ঘিরে একটা আশা সৃষ্টি হয়েছিল যে উনি ইনক্লুসিভিটি আনবেন, উনি সকলকে ভোটে আনবেন বা ভোটের পরে সবাইকে রিভাইভ করবেন। ওই আশাটা যদি নষ্ট হয়ে গেল বা নষ্ট হয়ে যায়, এইটা গ্রেট ন্যাশনাল অ্যাসেট নষ্ট হয়ে যাবে, এবং এটা জনাব তারেক জিয়ারও একটা অ্যাচিভমেন্টের সুযোগ নষ্ট করে দেবে। উনি আওয়ামী লীগকে রিভাইভ করলে সারা জীবন আওয়ামী লীগকে উনি বলতে পারতেন, তোমরা আজকে বড় বড় কথা বলছো কিন্তু আমি তোমাদেরকে রিভাইভ করেছিলাম আমার আদেশে। তো সেই সুযোগটা কিন্তু উনি হারাতে যাচ্ছেন। ফ্যাক্ট রিমাইন এত কিছু করেও তো আওয়ামী লীগকে সরিয়ে রাখা যাচ্ছে না, সরিয়ে রাখা যাবে না। যেটা ইনএভিটেবল, সেটাকে আপনি আলোচনার মাধ্যমে ওয়েলকাম করেন, সেইটাতে দেশের স্বার্থ রক্ষা হবে। আপনি যদি এটাতে যুদ্ধ পরিস্থিতিতে চলে যান, তাহলে সকল পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ তারা সরকার, সমস্ত হত্যাকাণ্ড, সমস্ত রায়ট, সমস্ত আন্দোলন, ইকোনমিক ডিসঅর্ডার, ড্রট, দুর্ভিক্ষ, এনার্জি ক্রাইসিস, একটা জায়গায় গিয়ে সবটা যাবে, প্রাইম মিনিস্টার এবং সরকার। সেখান থেকে সরকারকে এই রেসপন্সিবিলিটি ডিশোল্ডারিং করতে হবে বাই এ কম্প্রোমাইজ, বাই এ পলিটিক্যাল রেজলিউশন। আপনাদের সাথে তো নানা রকম আন্তর্জাতিক পক্ষের আলোচনা হচ্ছিল, মানে সেই কমনওয়েলথ মহাসচিব এসেছেন পর থেকে নানা জনই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং এক রকমের যে মানে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা যারাই বলেন, আপনারা কি ইঙ্গিত পাচ্ছেন? মানে শেখ হাসিনার এই যে ঘোষণাটা, যে আওয়ামী লীগ এবং তিনি একা ফিরবেন না, তিনি দলে বলে ফিরবেন, আরো নেতাদের নিয়ে ফিরবেন, দেশের যারা মামলা হামলায় জর্জরিত তারাও আসবেন, সবাই মিলে তারা আদালতে আত্মসমর্পণ করবেন। মানে উনি বলছেন না যে উনি মুক্ত থাকবেন, আইন বিচার উঠে যাচ্ছে সেটাও বলছেন না, বলছেন মানে ওনাকে মেরেও ফেলা হতে পারে কিন্তু তিনি আসবেনই, মানে এই পরিসরটা সৃষ্টি হয়ে যাবে এটা যে ধারণা করছেন। উনি তো একটা মানে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, মানে পরিসর সৃষ্টির ইঙ্গিতটা কোথা থেকে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন সেই ইঙ্গিত? মানে সার্জিও গোর সফর করে গেলেন, সেখানে আপনিও বললেন যে তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলেছেন, সেটাই খবর, কিন্তু মানে ইঙ্গিতটা কি সর্বদিক থেকে আসছে? সরকারের উপর চাপ আছে, আন্তর্জাতিক মানে দেশের ভেতর দেশের বাইরে চাপ আছে কিনা? আপনাদের কাছে কি খবর? আপনারা ইঙ্গিত পাচ্ছেন কিনা যে পরিসরটা তৈরি হতে হবে এবং হয়তো ডিসেম্বরের মধ্যেই হবে? দেখুন, যদি আওয়ামী লীগ নিজেকে একটা রিলেভেন্স হিসাবে অলরেডি দেখিয়ে ফেলেছে,
যেটা রিলেভেন্ট ফ্যাক্টর সেটাকে কমপ্লিটলি বাদ দিয়ে বাংলাদেশ টেকসই হবে না, এটা বাংলাদেশের সকল বন্ধু রাষ্ট্র অনুভব করে। এক্ষেত্রে আমি মনে করি সার্জিও গোর প্র্যাকটিক্যালি কি বলেছে আমরা কিছু জানি না, তবে শেখ হাসিনা যেহেতু এটা ঘোষণা দিয়েছেন, তিনি এর আগেও 111-এ ব্যাক করেছিলেন, তার রেকর্ড আছে। তো সমস্ত প্রেক্ষাপট ডিফারেন্ট। 111-এ তো ওনার বিরুদ্ধে আর মৃত্যুদণ্ড ছিল না, তো এখন তো ওনার নামে মৃত্যুদণ্ড আছে। প্রক্রিয়াটা কি হবে? উনি আসবেন, নেতাজি সুভাষ চন্দ্রকে নিয়ে সবাই আকাঙ্ক্ষা করতো উনি বিশাল বাহিনী নিয়ে আসবেন, পশ্চিমবঙ্গকে উদ্ধার করবেন, উনি করেননি 20-30 বছরও। ব্যাপারটা তো এত নাটকীয় তো হবে না যে শেখ হাসিনা বর্ডারে দাঁড়াবেন সবাই সহ, তারপরে উনি ফাঁসির মঞ্চে হেঁটে হেঁটে চলে যাবেন অথবা জেলখানায় চলে যাবেন। এর আগে আমার ধারণা অসংখ্য ঘটনা ঘটবে, অসংখ্য আলোচনা হবে, এবং হয়তোবা একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে, সেখানে শেখ হাসিনা আসবেন এবং জেলে যাবেন। সেটা সাবজেল হতে পারে, কোনো একটা ঘোষিত সাবজেল হতে পারে, কিন্তু বর্তমান আইন অনুযায়ী কন্ডেম সেল, এই মুহূর্তের আইন কিন্তু কন্ডেম সেল। তবে সেটা সাবজেল হতে পারে, তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, তার মানবাধিকার ব্যাপার আছে। তো সরকার আসলে এই শেখ হাসিনার আসার খবরে খুশি না অখুশি, আসার সম্ভাবনার খবরে? আমি তো মনে করি সরকার এই বিষয়ে কনফিউজড হয়ে গেছে, কিভাবে এটাকে দেখবে, কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। তো ওই যে আপনি যদি প্রথমে এই আওয়ামী লীগের ব্যানটা লিফট করে দিতেন, একটা ডেমোক্রেটিক সলিউশন থাকতো, তাহলে এত হম্বিতম্বি কিছুই হতো না। সরকার ধাপে ধাপে দেশটা গঠন করার সুযোগ পেত। সরকার নিজেই জিনিসটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। সরকার নিজে এই ব্যাপারটাকে নিয়ে ঠিক সঠিক রাজনীতি করতে পারেনি। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আসবেন, না হয় জানুয়ারিতে আসবেন, আসার সম্ভাবনা আমি দেখি। একেবারে আসবেন না এমনটা আমরা বলতে পারি না, অতীত নিদর্শন আছে। উনি যখন 81 সালে আসছিলেন তখনও তার জীবনের ঝুঁকি ছিল, উনি 2008 সালে যখন আসছেন তখনও তার ঝুঁকি ছিল। 21শে আগস্ট যখন ঘটেছে, ওনাকে মারার চেষ্টা করা হয়েছে, তারপরে উনি 22 তারিখেই রাজনীতি করেছেন। উনি জীবনের ঝুঁকি নিয়ে ডিসিশন নিতে পারেন। তার সঠিক সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত ঠিক এটা বলবো না, কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছেন উনি, কিন্তু অসংখ্য সাহসী সিদ্ধান্ত আছে, এবং দেশের উন্নয়নে তার বড় বড় অনেক কাজ আছে। আওয়ামী লীগের ফিরে আসায় এটাও কাজ করছে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মানুষ যখন যাচ্ছে এবং দেখছে, এরকম ইনফ্রাস্ট্রাকচার 2 বছরে ডক্টর ইউনূস করতে পারেনি, একটাও করতে পারেনি। 2 বছরে একটা করা যেত, বর্তমান সরকারও করতে পারবে এরকম আলামত আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রিলেভেন্স বাড়ছে, এবং তারা সবসময় এদেশের একটা সার্টেন পিপলকে কন্টেইন করে। 4th জেনারেশন আওয়ামী লীগ আছে এদেশে। তো আপনি তাদেরকে হুট করে চাইলেই ওয়াইপ আউট করতে পারবেন না, একটা কোনায় নিয়ে ফেলতে পারবেন না। তারা আমাদের মধ্যেই মিশে আছে, তারা আমাদেরই পার্ট। তাদের বিচার হতে পারে, কিন্তু তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে। এটা টু বেসিক টু ডেমোক্রেসি, টু বেসিক টু পলিটিক্স। এখন মানে আপনি যে প্রশ্নটা বারবারই এড়িয়ে যাচ্ছেন যে মানে কোথাও থেকে ইঙ্গিত পাচ্ছেন কিনা যে একটা পরিসর তৈরি হতে পারে, আপনারা আপনাদের মানে মানে ওপর থেকে। আপনি তো আপনি তো তাদের সহমর্মিতা দেখাচ্ছেন না। আপনি যদি বুঝতাম যে তারেক রহমান মানে টিভিতে এসে বলতেছে দেখেন আমার বাড়িতেও গ্যাস নাই এবং আমিও সাফার করতেছি, তখন জনগণ রিলেট করতে পারতো যে না, ওই বেচারাও আমাদের আমাদের মতোই ভুগতেছে এবং চেষ্টা হচ্ছে। কিন্তু দেখেন সরকার থেকে কোনো কিছু বলে না। আর তার চেয়েও বড় কথা, এই 2021 সাল থেকে অথবা 18 সাল থেকে একটা প্রবণতা দেখা দিচ্ছে এই দেশে যে কি করে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করা যায়। দেশের যে বাপেক্স বলে একটা বড় প্রতিষ্ঠান আছে এবং খুব কম্পিটেন্ট লোকজন, ইঞ্জিনিয়াররা আছে, সেখানে কোনো ইনভেস্টমেন্ট সেরকম নাই। অর্থাৎ আপনার তো একটা অল্টারনেটিভ জ্বালানি সোর্স বের করতে হবে। আপনি দিনের পর দিন আমেরিকার উপরে নির্ভরশীল করতেছে, তারপরে তাদের সাথে যে চুক্তি আপনি করছেন, এখান থেকে বের হওয়ার আপনার কোনো রাস্তা নেই। আর আপনি আমাদেরকে বলতেছেন ওরা যদি এই যে চুক্তিটা না হইতো তাহলে আমাদের বম করে শেষ করে দিত। মানে কি অদ্ভুত কথাবার্তা। মানে আপনারা তো কালকে একজন শুনতেছিলাম ইউনূস সরকারের একজন উপদেষ্টা, ওই ওই অর্থনৈতিক কি কি জানি নাম, আনিসুর রহমান সম্ভবত, না আনিসুজ্জামান, তিনি ওই সেলিম রায়হান তাকে বলতেছেন যে আপনারা তো বুঝতে পারতেছেন না আমরা কিরকম একটা ইয়ের মধ্যে ছিলাম। তো ছিলাম তো তোমরা জনগণকে জানাও নেই কেন যে আমাদের এই অবস্থা, আমাদেরকে প্রেশার দিচ্ছে। আর যেহেতু তুমি নির্বাচিত সরকার না, তুমি এটা করতে গেলা কেন? তারপরে কেন দিলাম, পরে সরকার এসে বলতো যে দেখেন আমাদের ঘরে এটা চাপিয়ে। তার মানে সবকিছু জনগণকে, যে জনগণের কথা বলে তারা ক্ষমতায় আসে, তাদের ভাগ্য উন্নয়নের কথা ক্ষমতায় আসে, তাদেরকে অন্ধকারে রেখে তারপরে এক একটা চুক্তি
এই যে অন্ধকারে রাখা বলছেন আপনার, অন্ধকারে রাখে কখনো কখনো তো আমরা এমনও দেখি যে জনগণকে তারা ভুল তথ্য দেয়, জনগণকে তারা এমন এমন তথ্য দেয় যে তথ্যের সঙ্গে বাস্তবে কোনো মিল থাকে না। আপনি সাম্প্রতিক একটা ঘটনা দেখেন, এই যে দুবাই বেনজির আহমেদ সাবেক আইজিপি উনি যে আটক হলেন, এই আটক হওয়া নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন তার সঙ্গে বাস্তবতা মিল কতটুকু, এবং তাকে জামিন দেওয়া হয়েছে। এখন ওইখানে যে জামিন পেয়েছি, এখন শুনতেছি ওই জামিন রদ করার জন্য বাংলাদেশ থেকে নাকি লোক পাঠাবে, তারা টাকা দিয়ে পাঠাবে, তারা ওখানে জামিন রদ করবে। আচ্ছা, ওর তো ওই ভদ্রলোকের তো পাসপোর্টটা জব্দ করা আছে, ওটা তো আর বাংলাদেশটা যে সীমান্ত দিয়ে ইন্ডিয়ায় চলে যাবে। যদি পাসপোর্ট জব্দ করা থাকে তাহলে জামিন বন্ধ করার জন্য যেতে হবে কেন? না, এই সমস্ত প্রশ্নগুলাই আমি তুলেছি আমার গত কালকেরই পোস্টে সম্ভবত, যে আমি লিখেছিলাম, মানে হেডলাইন ছিল মহা দুর্বৃত্তের জামিন অন্ধকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তো দেখেন যে গভর্নমেন্টের যে মানে অযোগ্যতার যে লেভেলটা চিন্তা করেন। আমরা তো খুব খুশি হয়ে গেলাম গত সম্ভবত 14ই জুন এই খবরটা প্রকাশ হলো যে বেনজির গ্রেফতার হয়েছে ওখানে। বেনজির একটা সাংঘাতিক আলোচিত ব্যক্তিত্ব এই দেশে, মানে খারাপ অর্থে। তো স্বাভাবিকভাবে আমরা সবাই খুশি হলাম যে না, এই লোকটার এবারে একটা মানে ইয়ে হবে। তারপরে কি বললো যে আমরা দুদক মানে দুর্নীতি দমন কমিশন ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল। সেই আবেদন পরিপ্রেক্ষিতে দুবাই সরকার তাকে গ্রেফতার করেছে। খুব ভালো কথা, তারপর গভর্নমেন্ট একটা বিশাল কাজ করছে। পরের দিন পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে বলতেছেন যে তাকে তো গ্রেফতার হওয়া গেছে, আমরা নিশ্চিত হয়েছি, এবং আগামী 1 মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার হবে, এরকম একটা ভালো কথা। তো এখন দেখেন, এবং তারপরে এই জিনিসটা সবাই ভুলে গেছে। তারপরে 14ই জুনের পরে 14ই জুলাই চলে গেছে, তারপরে অগাস্ট মাস আসছে। হঠাৎ করে গতকালকে না পরশুদিন দেখা গেল, শুনলাম যে প্রথমে খবর দিল, সংবাদ মাধ্যম খবর দিল যে তাকে তো মানে জামিনে মুক্তি হয়ে গেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেও না, সে বলল আচ্ছা তাই নাকি, তা তো জানতাম না। আচ্ছা, তখন গভর্নমেন্টের দেখেন ব্যাপারটা। তো তুমি যখন বললা যে আগামী 1 মাসের মধ্যে তাকে ফেরত আনার সমস্ত ব্যবস্থা আমরা করছি, তো তাহলে তোমার ফলো আপটা করা উচিত ছিল দুবাই গভর্নমেন্টের সাথে, যে ওখানে তার কি অবস্থা। আমাদের সেখানে একটা কনসুলেট জেনারেলের অফিস আছে, তো তাদেরকে দায়িত্বটা দেওয়া হয় যে তুমি কনস্ট্যান্টলি এটা মনিটর করবা কি হচ্ছে না হচ্ছে। আর সাংবাদিকতাও দেখেন যে প্রকৃত সম্পাদক যে হবে, এত বড় একটা খবর, এটা তো ফলো আপ নিউজ করতে হবে, বা সরকারকে জিজ্ঞেস করতে হবে যে আপনার তো 1 মাস হইতে আর 1 সপ্তাহ বাকি আছে, তো আপনি কি করলেন, বেনজিরের কি হইলো। সেসব দিকে সংবাদ মাধ্যমের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, যেটা জাতীয় ইস্যু এগুলো। কেমন সে আছে কি যে ওই অমুক জায়গায় মিটিং করছে, অমুকে এটা করছে, মানে সব নন ইস্যু গুলাকে সামনে বড় করে নিয়ে আসে। কিন্তু জনগণের যে দুর্ভোগ, জনগণের যে কষ্ট, যে দুর্বৃত্তরা যে মানে সাজা পাচ্ছে না, শাস্তি পাচ্ছে না, এটা নিয়ে মানে দুর্নীতি দমন কমিশন দেখেন এত বড় একটা স্বাধীন একটা সার্বভৌম প্রতিষ্ঠান, তাকে অকার্যকর করে রাখছে গত 6 মাস থেকে। সেখানে কোনো ইয়ে নাই, মানে কোনো চেয়ারম্যানও নাই, কেউ নাই। আচ্ছা, এটার অর্থটা কি বোঝা যাচ্ছে? যে দুর্নীতির দায় মানে যারা শাস্তিপ্রাপ্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো না। এর মধ্যে মোহাম্মদ ইউনূস আছে, তার উপদেষ্টা পরিষদের লোকজন আছে, বসুন্ধরার লোকজন আছে, অনেকেই আছে, কিন্তু সে ব্যাপারে কোনো ইয়ে নাই, সরকার থেকে কোনো বক্তব্য নাই যে কেন এটাকে অকার্যকর করে রাখে। তো মানুষের মনে কি হবে যে তুমি যত বড় অন্যায় করো, যত অপরাধ করো, তোমার যদি টাকা থাকে, তুমি যদি প্রভাবশালী হয়, তুমি যদি সরকারের ঘনিষ্ঠ কেউ হয়, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এটা তো খুব খুব ভুল বার্তা না যে কোনো সরকারের জন্য। তো এগুলা আমাদের আগের আমলও আমি খালি এই সরকারের বলতে একই জিনিস দেখে আসতেছি গত 40-50 বছর, কারো কিচ্ছু হয় না। তো এত যে আমরা বললাম যে আমরা এবার নতুন ব্যবস্থা হবে, পুরনো ব্যবস্থা ভেঙে দেওয়া হবে সবকিছু। আর একটা জিনিস লক্ষ্য করলাম তারেক রহমানের, উনি ইউনূসের লাইন ধরছেন। ইউনূসের লাইনটা কি? যারা পাচ্ছে কেউ এসে সালাম দিছে, আচ্ছা তুমি কালকের থেকে সেক্রেটারি, তোমার দিয়ে দিলাম একটা চাকরি। হ্যাঁ, তারপরে দলের লোকজন তাদেরকে নমিনেশন দিতে পারে নাই,
তুমি অমুক কর্পোরেশনের চেয়ারম্যান হবা, তুমি এইটা। আচ্ছা ভাই, এটা তো আপনারা বানান ভালো কথা, কিন্তু এটা তো দেশের ট্যাক্স পেয়ারের টাকা ইনভলভ, তো এদের পিছনে তো একটা খরচ হয়, মাসে এদের গাড়ি দিতে হয়, বাড়ি দিতে হয়, বেতন দিতে হয়। তো এই টাকাগুলো কোথা থেকে আর কে দেবে? এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার একটা প্রেরোগেটিভ আছে যে প্রাইম মিনিস্টার, আপনি করতে পারেন সেটা। কিন্তু আপনাকে তো একটা জবাব দিতে হবে, মধ্যে আসতে হবে যে আমি যে এই লোকগুলোকে চাকরি দিচ্ছি, এটা আউটপুটটা কি, মানে জনগণ কি পাচ্ছে তাদের। এই ইউনুসু এসে তাদের যে সালাম দিত, আচ্ছা তুমি সিনিয়র সেক্রেটারি হও, তুমি কি ওই যে আশিক চৌধুরীকে আনলো, দেশে নাকি বিনিয়োগে একেবারে মানে মানে বিলিয়ন বিলিয়ন ডলার 6 লাখ হয়ে যাবে, খালি আমাদেরকে গল্প শোনাচ্ছে। আর তুমি নিজের দেশের শিল্প কারখানা চালু রাখতে পারো না, সেখানে গ্যাসের অভাবে একটার পর এক ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে প্রোডাকশন 40% কমে গেছে, লে অফ করতে হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আপনি বলতেছেন আশিক চৌধুরীর কারণে বিলিয়ন বিলিয়ন ডলার, ওই সব ইউনুসের কাহিনী। তো এই কাহিনী ভাই আমরা তো শুনতে রাজি না, আমরা তো রেজাল্ট দেখতে চাই, সে রেজাল্টটা কোথায়? আচ্ছা আশাদ ভাই, একটা কথা আপনি আমাকে বলেন যে আশিক চৌধুরীকে নিয়ে আমার সঙ্গে আপনার এই অনুষ্ঠানে বহুবার আমিও বলেছি, আপনিও বলেছেন, আমিও আনহ্যাপি, আপনিও আনহ্যাপি। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন ওনার উপর ডক্টর ইউনূস যেরকম হ্যাপি ছিলেন, একই রকম হ্যাপিনেস কিন্তু তারেক রহমানও দেখাচ্ছেন। তারেক রহমানও তো ওনাকে রেখেছেন, ওই আমলের অনেকেই নাই, কিন্তু আশিক চৌধুরী কিন্তু দুর্দণ্ড প্রতাপে রয়ে গেছেন। তো কি যোগ্যতাটা কি? না, প্রেসাইজলি আমাদের কথা তো, আমরা তো খালি আমরা রেজাল্ট চাই, তাই না? আপনি এক একজনকে ধরে নিয়ে আসতেছেন, ভাই সুটটাইওয়ালা ইংরেজি ভালো বলতে পারে, খলিলুর রহমানকে ধরে আনলে বললেন যে এইবার রোহিঙ্গা সব সমাধান হয়ে যাবে, কিছুই হলো না। তারপরে আমরা ওই ইউনূস সাহেব বলতো যে আমরা এবার দেখবার, জাপান নাকি তাকে বলতেছে যে তুমি কত লোক, মানে আমরা একের পর এক লোক, তো 1 লক্ষ লোক নাকি তারা নেবে, একটা লোক তো গেছে বলে আমি শুনি নাই জাপানে। তো এই যে কথাগুলা, তারপরে ওই তারেক রহমান এদেরকে আবার চাকরি দিচ্ছে, মানে আমার তো মাথায় আসতেছে না ব্যাপারটা কি। হয়তো আমরা আমাদের জ্ঞান গরিমা কম, আমরা বুদ্ধি কম, সেটা হইতে পারে। কিন্তু ভাই আমাদেরকে একটু বুদ্ধি দিয়ে বুঝান না যে আপনারা এই লোকগুলাকে রাখার কারণে দেশের সাধারণ মানুষ বা দেশের কি কি উপকার হচ্ছে, এটা আমরা জানতে চাই। এই তো কি এখন অবস্থা? আরেকটা কথা, এটা হলো আমাদের সরকারি দলের অবস্থা। আমাদের যে বিরোধী দল আছে, আমরা একটা খুব ইন্টারেস্ট, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে এনসিপিরা যেখানেই যাচ্ছে, কোন একটা রাজনৈতিক কর্মকাণ্ড করতেই তো যাচ্ছে, পদযাত্রা করতে যাচ্ছে অথবা সমাবেশ করুক, যাই করুক, তাদের তো এটা করার অধিকার আছে। কিন্তু যেখানেই যাচ্ছে তারা বাধার সম্মুখীন হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে, এটা আমরা দেখছি। তো এটাকেই আপনি কিভাবে নেবেন? আচ্ছা দেখেন, এটা নিয়েও আমি একটা পোস্ট দিয়েছি মনে হয় 2 দিন না 3 দিন আগে, যে যে এনসিপির এই অবস্থা হলো কেন। আমি মানে আমরা তো এটার মধ্যে ইনভলভ আছি। এই ছাত্রদের নেতৃত্বে যখন এত বড় একটা অভ্যুত্থান হলো, স্বৈরাচারের পতন হলো, আমরা তো সাংঘাতিক ভাবে আশান্বিত হলাম যে না, এইবার রিয়েল এই ছাত্রগুলা সত্যিকার অর্থে একদম মানে আগুনে আহ, পুড়ে সোনা যেমন খাঁটি হয়, এরা একরকম খাঁটি, এরা সব ভালো কাজ করবে। এবং আমার এখনো মনে আছে, ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরে আমি বলেছিলাম যে প্রতিটা বাংলাদেশের সমস্ত সরকারি অফিসে ওদের রিপ্রেজেন্টেটিভ বসান, যাতে করে কোন রকম ঘুষ দুর্নীতি না হয়। এটা কিন্তু আমি নিজে লিখেছি, মানে আমার কত আস্থা ছিল। তারপরে তার কয়দিন পরেই তাদেরকে মন্ত্রী, হ্যাঁ ঠিক আছে মন্ত্রী আমরা তো চাই, এসেই করলো কি, এই নানান রকমের, বিশেষ করে এই কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বাপ ছিল স্কুল মাস্টার, সে হঠাৎ করে ঠিকাদারি লাইসেন্স নিয়ে, মানে তারপরে এই ছেলে পেলে গুলা যারা ইয়েতে কি বলে রিক্সা বাসে চড়তো, তাদের দেখা গেল যে প্রাডো গাড়ি, পাজেরো গাড়িতে চড়তেছে। জিজ্ঞেস করলে বলে যে বড় ভাইরা দিচ্ছে। আরে ভাই, বড় ভাইরা তোমাদের আগে দেয় না, এখন যেটা দেখেন। আর তাদের চেহারা চোখ দেখছেন এক একজনের, মানে তৈল জর্জরিত চেহারা, এরকম কিভাবে হচ্ছে তাও বুঝতে পারছি না। তো ফলে হচ্ছে কি, মানুষ যে আশাটা করেছিল এদের নিয়ে, তারপরে দেখতেছে যে আরে এরা তো সব ধান্দাবাজ,
আর এটার মূল কারণ হলো মোহাম্মদ ইউনূস, তাদের গুরু আর কি। তাদেরই এই সে নিজে যেরকম করাপশনের মধ্যে জড়াইছিল, তো তখন তার নিজের কোনো মোরাল রাইট ছিল না এদেরকে বলা, যে আসিফ মাহমুদকে বলা যে খবরদার তোমার নামে কিন্তু নানান রকমের অভিযোগ আসতেছে, এরকম কাজ করো, আমাদের সরকারের বদনাম হবে তাতে। দেখেন, কিন্তু ওইটা বলার তার কোনো মোরাল রাইট ছিল না তাদের। বলতো যে স্যার আপনি এসে তো একই কাজ করতেছেন, তো আপনিও বানান আমরাও বানাবেন। তো ব্যাপারটা তো এরকমই দাঁড়াইছে। আর এই যে আমলাতন্ত্র বলেন, তারাও কিন্তু সব সময় দেখবেন যখনই কোনো সরকার প্রধান বা সরকারের নেতৃস্থানীয় যারা আছে, তারা যখন কোনো অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া শুরু করে, তখন আমলারা সেই সুযোগটা নেয়। না, আমি এবং মানলাম, আমি আপনার কথা মানলাম যে এনসিপি ঠিকভাবে তাদের প্রতি যে প্রত্যাশা ছিল আমাদের, সেটা সেটা পূরণ করতে পারেনি, এটা মানলাম। এবং আমি যেটা বললেন না সেটাও আমি বলি যে তাদের কিছু কিছু নেতৃবৃন্দ খুবই অশ্লীল কথাবার্তা বলেন, অশোভন কথাবার্তা বলেন, এটাও আমি মানলাম। কিন্তু তাই বলে কি আপনি তাকে ফিজিক্যালি মানে তাকে মারতে পারেন, আঘাত করতে পারেন? না, এই শোনেন, এটা হচ্ছে কি, ওরা তো বলেছে যে আপনি যদি মানে যারা অ্যাটাক করছে, মানে ওই যে ছাত্র দল বা বিএনপি অঙ্গ সকল, তারা বলছে যে তুমি আসো এখানে এসে বক্তৃতা করো, আমাদের কোনো আপত্তি নাই, তুমি আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথাবার্তা কেন বলবা? তো এগুলো তো আমরা আগেও দেখছি, বুঝলেন? তো এই যে অসহিষ্ণুতা বা আর আমি বলবো এই যে ইয়েরা কি বলে, এই যে ছাত্র নেতারা, বিকজ ওদের তো কোনো ক্রেডিবিলিটি নাই। আর ক্রেডিবিলিটি যদি থাকতো, তারা কিন্তু সমস্ত জনগণ ওদের পক্ষে যেত তাদের। তো জনগণ তো এখন হাততালি মারতেছে যে তোমরা তোমাদের উচিত শাস্তি পাইছো, তোমরা বহু বেড়ে গেছো, তোমাদের এক একজনের চেহারা মানে চেহারা সুরতে দেখলেই বোঝা যাচ্ছে যে তোমরা অনেক টাকা পয়সার মালিক হয়েছো, তোমরা এখন প্রাইভেট গাড়িতে চড়ো, তোমাদের। আর এদের সোর্স অফ ইনকামটা কি? হাসনাত এমপি হয়েছে, ভালো কথা, নাহিদ এমপি হয়েছে, কিন্তু আসিফ বা সাদ্রিস আলম এরা কি করে? এই প্রশ্নটা আমাদের জানা দরকার, এগুলো তো মানুষ জানতে চায়। কিন্তু তোমরা খুব ভালোভাবে আছো সবাই, তোমরা বড় বড় অফিস নিছো, তো তোমাদের অফিস ভাড়া দাও করতে গেলে তোমাদের ইনকামটা কি? কে তোমাদের পয়সা দেয়? তো এই জিনিসগুলা, এই এই যার কারণটা হলো কি জানেন, এই কারণে এখন যেখানে যাচ্ছে সেখানেই মারি খাচ্ছে, এবং ওদের পক্ষে কেউ আসতেছে না। আগে তো কথায় কথায় বলতো না, এই তোরা রাজুতে আয়, সব যে ঝাঁপা করতো রাজুতে, আর এখন ওই ডাক দিক না রাজুতে, দেই কয়টা লোক রাজুতে যায়। তো আপনাদের আপনি একটা কথা বলেন, এই এনসিপি সম্পর্কে বলতে যে, অথবা আপনি কিন্তু প্রায়, আমি দেখেছি আপনি কেমন, আপনি না আমিও করি, এটা হলো আমরা ডক্টর ইউনূসকে খুব ব্লেম করি। ডক্টর ইউনূসের কর্মকাণ্ডকে নিয়ে আমরা আনহ্যাপি ছিলাম, এবং সেটা নিয়ে আমরা আমাদের আপত্তিও আছে, এবং আমরা এটাও মনে করি যে উনি খুবই ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কিছুই দেখেননি, দেশ নিয়ে চিন্তা করেননি, এগুলো আমরা বলি। কিন্তু তারপরে ইদানিং আমরা যেন কেন শুনছি যে একটা মহল থেকে বলা হচ্ছে যে আগামীতে যে একজন রাষ্ট্রপতি নিয়োগ করার ব্যাপার আছে, সেখানে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার একটা সম্ভাবনা দেখছি। আমার একটু দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে কিন্তু খুব তড়িঘড়ি সরানো হলো, যে সে যখন আওয়াজটা উঠলো তাড়াহুড়া করে হাফিজউদ্দিন সাহেবকে বিদেশ থেকে নিয়ে আসা হলো, দুদিন আগে নিয়ে আসা হলো, 24 তারিখে উনি পদত্যাগ করলেন, চলে গেলেন, তারপর যেন সব ঝিমে পড়ল। তো যদি তড়িঘড়ি করে ওনাকে সরানোই হবে, তাহলে আপনি নিয়োগটা করছেন না কেন? কাকে বিকল্প হিসেবে আনবেন সেটা ঠিক না করে ওনাকে সরাতে হলো কেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি ডক্টর ইউনূসের মতো লোক রাষ্ট্রপতি হয়, তাহলে আপনি কি দেখছেন ভবিষ্যৎ? না, এটাও আমি লিখেছি কয়েকদিন আগেই, হ্যাঁ, যে বিভিন্ন সূত্রে, না না আমার কোনো সলিড ইনফরমেশন নাই, এটা বিভিন্ন সূত্রে আমাকে বলা হচ্ছে যে আসলে তড়িঘড়ি করে তাকে সরানো হইলো বিকজ ইউনূসের যে এসএসএফ এর প্রোটেকশন যেটা দিছে, যেমন 1 বছরের জন্য, ওইটা শেষ হয়। তার কারণ তিনি এতই জনপ্রিয় একজন ব্যক্তি যে এখন ওই মিলিটারি আর পুলিশ ছাড়া উনি চলাফেরা করতে পারতেছে না, কথা বুঝছেন? ফলে এবং সে যে রাস্তায় যদি নামে তার যে কি অবস্থা হবে আমি বুঝে উঠতে পারতেছি না। কি অবস্থা কি হবে সেটা বুঝি কেমন করে? যে ওই যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে তার সম্পর্কে যখন মানুষের বিভিন্ন রকম মন্তব্য দেখি, মানে আমি কল্পনা করতে পারি না যে এই লোকটা আমাদের একজন নমস্য ব্যক্তি ছিল কিছুদিন আগে, হ্যাঁ,
তো এখন সম্ভব মানে এখন যেটা বুঝি, মানে এটা তো আমার কোনো সলিড ইনফরমেশন নাই, তো বুঝি যে তারেক রহমানের সঙ্গে তার কিছু ওই লন্ডন বৈঠকে কিছু বোঝাপড়া হয়েছে আর কি, মানে অলিখিত লিখিত, যে তুমি খলিলকে রাখবা, তুমি আশিক চৌধুরীকে রাখবা, তুমি ওয়াশিংটনের প্রেস মিনিস্টারকে রাখবা, যেহেতু আমার ইন্টারভিউ মানে ইউনুসের ইন্টারভিউ করছিল সে, ফলে তাকে একটা চাকরি দিতে হবে। কিন্তু কেন দিতে হবে, তার কি কাজ ওখানে, কেউ জিজ্ঞেস করে না এটা, অথচ ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে তাকে ওখানে রাখা হচ্ছে, তার কোনো কাজ নেই। আচ্ছা, তো এখন ফলে আমি যদি বানাইতে পারি